আচ্ছা, প্রথমত যে বিষয়টা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে টেস্ট ক্রিকেটের তো একটা আলাদা ফিলোসফি আছে, যে ফিলোসফিটা আসলে ডিফারেন্ট ফ্রম আদার্স। এবং সেই জায়গাটাতেই দিস ইজ দ্য হোয়াইট বল ক্রিকেট এরা, কিন্তু তারপরও টেস্ট ক্রিকেটটা একটা দেশের ক্রিকেটের হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ। সেই বার্তাটাই আসলে আমরা ছড়িয়ে দিতে চেয়েছিলাম। আপনি দেখবেন যে আমাদের প্রত্যেকটা ভেন্যুতে একটা নতুন কনসেপ্ট আমরা রেডি করেছি। সেই কনসেপ্টটা হয়তো বা গেল মাসখানেক আগে আমি ব্যক্তিগত আমার প্ল্যাটফর্ম থেকে বলেছিলাম যে প্যারেন্টাল কোচিং গাইডেন্স। দেখবেন একটা প্যারেন্টাল কোচিং গাইডেন্স বুথ আছে আমাদের। ম্যাক্সিমাম বাচ্চাদের হয় কি, ক্রিকেট খেলার এনকারেজমেন্টটা তারা পান না, কারণ ফ্যামিলি চিন্তা করে যে ক্রিকেট খেলে কী হবে। সো আমাদের একটা চিন্তার জায়গা, যদি আমরা বাবা মায়েদেরকে কোচ বানিয়ে দিই। একটা বাচ্চার তো প্রথম শিক্ষক তার বাবা মা। এবং এটাই প্যারেন্টাল কোচিং গাইডেন্স বুথ আমরা একটা রেখেছি, যেখানে বাবা মাদেরকে ক্রিকেট সম্পর্কে বেসিক কিছু ধারণা দেওয়া হবে, এবং তাদেরকে, বাচ্চাদেরকে কিভাবে তারা এনকারেজ করতে পারেন, ফুড নিউট্রিশন সম্পর্কে কিভাবে তাদেরকে জানাতে পারেন, এই ইন টোটাল বিষয়টা। এটা আমাদের একটা পরিকল্পনা আছে যে আমরা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটটাকে বেশ কিছু এডুকেশনাল পারপাসে ব্যবহার করি, সাপোজ প্যারেন্টাল কোচিং গাইডেন্স, যেটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, পঞ্চগড় থেকে যে কোনো বাবা মা চাইলে ক্রিকেট বোর্ডের সেই কোর্সটা এনরোল করে কোর্স করতে পারবেন। অটোমেটেড সেখানে সার্টিফিকেটও থাকবে, পরীক্ষা দিয়ে একদম অটোমেটেড সিস্টেমের মাধ্যমে তিনি একটা প্যারেন্টাল কোচিং গাইডেন্স সার্টিফিকেট পেয়ে যাবেন। সেম থিং গোজ উইথ কেউ যদি ডেভেলপমেন্ট পর্যায়ে কোচিং করতে চায়, আমাদের এখানে কোচেস প্রোগ্রামগুলো দেখা যায় রেগুলার হয় না। সেটাও দেখা যাবে যে ওয়েবসাইটের মধ্যে যদি ছোট ছোট কিছু ফাউন্ডেশন কোর্স, অ্যাডভান্স ফাউন্ডেশন কোর্স, ডেভেলপমেন্ট কোর্স সেগুলো থাকে। সো সেটা অন্য ব্যাপার। তবে এই পুরো আয়োজনের একটা অন্যতম বড় বিষয়বস্তুর জায়গাটা হচ্ছে, যেহেতু আপনি দেখবেন যে আমাদের ক্রিকেটটা কিন্তু মিরপুর কেন্দ্রিক। আমাদের উদ্দেশ্যের জায়গাটা এটাই ছিল যে ক্রিকেটটাকে মিরপুর থেকে বের করে নিয়ে আসা। আমাদের 64টা জেলার কমপক্ষে 40টা জেলাতে জেলা লিগ হয় না। এক্ষেত্রে ক্লাবগুলোর যেমন একটা দায় আছে, ঠিক তেমনিভাবে প্রশাসন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করেছে কিনা সেটা আমি আসলে জানি না। তো আমাদের একটা প্রথম পদক্ষেপের জায়গা ছিল বিভাগীয় অঞ্চলগুলোতে এই প্রোগ্রামের করার মাধ্যমে বিভাগীয় কমিশনার যারা আছেন তাদের সঙ্গে একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট নিয়ে বৈঠক করা, যে তারা আসলে আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারেন। কারণ ইনফ্রাস্ট্রাকচার ম্যাক্সিমাম কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের। তো ওই জায়গাটাতেই যে অনেক সময় দেখা যায় যে ক্রিকেট বোর্ড চাইলেও হয়তো বা অতীতে অনেক সময় অনেক কিছু করতে পারেনি। তো তাদের কাছ থেকে সেই সহযোগিতাটা চাওয়া। সেই সঙ্গে আপনি দেখবেন যে রাজশাহী স্টেডিয়ামের বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কাজ প্রয়োজন। কালকে কিন্তু আমরা সেটা পর্যবেক্ষণ করেছি, একটা ডিজাইন দেয়া আছে এনএসসির কাছে, এবং আলহামদুলিল্লাহ এনএসসি সেটা এগ্রিও করেছে। সামনে বরিশালের ব্যাপারেও আপনারা জানেন যে সেখানে কিছুটা সংকট তৈরি হয়েছিল, সেটাও 28 তারিখ বরিশালের প্রোগ্রাম আছে, সেটাও দেখা হবে, বিভাগীয় কমিশনারের সঙ্গে দেখা হবে। মূলত এই আয়োজনটা একদিকে যেমন টেস্ট ক্রিকেটের বার্তাটা ছড়িয়ে দেওয়া, ফিলোসফিক্যাল বার্তাটা, ঠিক তেমনিভাবে একটু লোকাল যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, কিংবা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ক্রিকেট বোর্ড একসঙ্গে কিভাবে কাজ করতে পারে। কারণ দেখেন, এই সিলেটে একটা মিনি বিসিবি অফিস হবে, রাজশাহীতে একটা মিনি বিসিবি অফিস হবে, বরিশালে একটা মিনি বিসিবি অফিস হবে। আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পলে বললাম, কারণ তখন আলটিমেটলি সেই কাজগুলো হতে পারবে, এবং এক্ষেত্রে প্রশাসনের সহযোগিতাটা খুব গুরুত্বপূর্ণ। আর এখানে যারা কোচেস আছেন, আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরেন কোচেস যারা আছেন বাচ্চাদের সঙ্গে বিভিন্ন ওয়ার্কশপ করছেন। টেস্ট ক্রিকেটটা কিন্তু ইটস এ ডিফারেন্ট কাপ অফ টি, বা একটা ডিফারেন্ট, দেখেন টেস্ট ক্রিকেটের ফিল্ডিং পজিশনও কিন্তু ডিফারেন্ট। টেস্ট ক্রিকেটে সিলি পয়েন্ট, ফরওয়ার্ড শর্ট লেগ, স্লিপ পজিশনে ফিল্ডিং করানো হয়। আপনি দেখবেন আমাদের ন্যাশনাল টিমে যে নতুন আসে সে সিলি পয়েন্ট বা ফরওয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করে। ছোটোবেলা থেকে টেস্টের স্পেশালাইজড স্লিপ ফিল্ডার তৈরি করা হয় না। তো একটা গাইডলাইন গেম ডেভেলপমেন্ট থেকে দেয়া হয়েছে, এই যে কীভাবে সিলি পয়েন্টের ফিল্ডারদেরকে ড্রিল করানো যায়, কীভাবে ফরওয়ার্ড শর্ট লেগের ফিল্ডারদেরকে ড্রিল করানো যায়। আপনি দেখবেন যে এই ক্লোজ ইন পজিশনের ফিল্ডার একটা স্পেশালাইজড ফিল্ডিং সেট আপ। আবার ধরেন টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশন বল একরকম আচরণ করে, তৃতীয় দিনের প্রথম সেশন বল আরেক রকম আচরণ করে। এই যে জিডির তরফ থেকে যারা আসছেন, এহসানুল হক সেজান আজকের দিনটাতে আছেন, হাবিবুল বাশার সুমন কালকে চট্টগ্রামে যাবেন। এই বার্তাগুলোই আসলে বাচ্চাদের সঙ্গে, লোকাল কোচেসদের সঙ্গে শেয়ার করবেন, যে টেস্ট ক্রিকেটে আসলে কিভাবে ওই ফিলোসফিক্যাল বার্তাটা ছড়িয়ে দেওয়া যায়। পাশাপাশি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে ডিসেন্ট্রালাইজেশনের জন্য বিভাগীয় কমিশনারদের সঙ্গে একটা আমাদের হলিস্টিক একটা গ্রুপ তৈরি করা, যার মাধ্যমে আগামী দিনের কাজগুলো চলে আসবে। আরেকটা ছোট্ট কথা আমি যদি আপনারা হচ্ছে যে একটা মিস ইন্টারপ্রিটেশন ছড়িয়েছে, সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশনের ডিজিটালাইজেশন অফ ক্রিকেট। ডিজিটালাইজেশন অফ ক্রিকেট নিয়ে অনেকে হয়তো বা ভাবছেন যে আমার কাজটা কি ডিজিটাল কন্টেন্ট তৈরি করা নাকি ফেসবুকের পেজের জন্য। এটা আসলে ডিজিটালাইজেশন রিগার্ডিং দ্য গেম এডুকেশন। গেম এডুকেশন এই নামটা আমাদের দেশের খুব বেশি সুপরিচিত না, কিন্তু গেম এডুকেশন মানে হচ্ছে কোচেস এডুকেশন, কিউরেটরস এডুকেশন, আম্পায়ার্স এডুকেশন। আমাদের
12 বা 13 সালে লেভেল 2 কোচিং কোর্স হয়েছে, এরপর 2023 সালে হয়েছে। 10 বছরে আমাদের কোনো লেভেল 2 কোচিং কোর্স হয় নাই। ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি আগামীতে আমিনুল ইসলাম বুলবুল সাহেব প্রতি বছর একটা বা দুইটা করে লেভেল 2 কোচিং কোর্স করানো, তারপর একটা বড় কোচেস থাকবেন যারা হয়তোবা অ্যাটেন্ড করতে পারবেন না, হয়তোবা 50 জন 100 জন। এই কোচেসদের জন্য আমাদের ক্রিকেট বোর্ডের যে ওয়েবসাইটের ডিজিটাল প্ল্যাটফর্মটাকে ব্যবহার করা, সেখানে ফাউন্ডেশন কোর্স থাকবে, অ্যাডভান্স ফাউন্ডেশন কোর্স থাকবে, সেই জায়গাটায় ডেভেলপমেন্ট কোর্স থাকবে, পারফরমেন্স কোর্স থাকবে। অর্থাৎ কোচদেরকে তৈরি করার জন্য যে ইন বিটুইন হয়তোবা ফিজিক্যাল কোর্স করতে পারছেন না, এই কোর্সগুলো করলে তাদের ডেভেলপমেন্টটা বজায় থাকবে, দেন তারা ওই জায়গাটায় আসবেন। এবং সেই সঙ্গে আমাদের যে সমস্ত স্কুলের ফিজিক্যাল ইনস্ট্রাক্টররা আছেন তাদেরকে কোচিং গাইডেন্সের আওতায় নিয়ে আসা। সো এই টোটাল জায়গাটা কিন্তু ডিজিটাল মাধ্যমে করা সম্ভব, কারণ আপনি মিরপুরে 50 জন 100 জনের বেশি অ্যাকোমোডেট করতে পারবেন না, এখানে 15 কোটি মানুষকে অ্যাকোমোডেট করতে পারবেন। এখানে অনেকগুলো কাজ আছে, কোচেস মডিউলগুলো ইংরেজিতে, সেগুলোতে বাংলায় কনভার্ট করতে হবে, অনেক কাজের জায়গা আছে। সো আমার কাছে মনে হচ্ছে আজকে যেহেতু আপনাদেরকে পেয়েছি, ডিজিটালাইজেশন বলতে আসলে কি বোঝানো হচ্ছে, এটা একটা মিস ইন্টারপ্রিটেশন সোশ্যাল মিডিয়াতে চলছে। দিস ইজ দ্য ডিজিটালাইজেশন, নট দ্যাট যে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট তৈরি করা, প্লেয়ার হেঁটে যাচ্ছে, আমি ক্যামেরা ধরে বললাম যে প্লেয়ার হেঁটে যাচ্ছেন। এটা হচ্ছে এডুকেশনাল পারপোজে, কারণ আপনি যখন শিক্ষিত কোচ তৈরি করবেন, ঠিক তেমনিভাবে আম্পায়ারদের ব্যাপারটাও সেরকম। লোকাল কমিউনিটির কোনো একটা ছেলে যদি চিন্তা করে আমি বিসিবির আন্ডারে একটা আম্পায়ার্স কমিউনিটি কোর্স করব, সে তার লোকাল যে কোনো একটা খেলা পরিচালনা করতে পারবে। কিংবা পঞ্চগড়ের কোনো ছেলে যদি চিন্তা করে আমি বিসিবির একটা ফাউন্ডেশন কোর্স করব, সে সেখানকার কোনো স্কুলে কোচের চাকরি করতে পারে। কেউ যদি চিন্তা করে এখানে কিউরেটিং গাইডলাইন, পিচ কীভাবে তৈরি করে, সেটাও থাকবে সেই জায়গাটাতে। সো কেউ একজন যদি চিন্তা করে কোনো স্কুলের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, যে আমি সেই কোর্সটা করে আমার স্কুলে আমি একটা ক্রিকেট পিচ তৈরি করব। এখন ক্রিকেট তো সবসময় ক্রিকেটারদের জন্যই যে ক্রিকেট ব্যাপারটা সেরকম না, ক্রিকেট একটা লাইফস্টাইলের পার্টও হতে পারে। আমার ইনক্লুশনের জায়গাটা আসলে উপদেষ্টা প্যানেলে এই কারণেই যে ক্রিকেটটা শুধুমাত্র তো প্রফেশনাল ক্রিকেটারদের জন্য না, আপনিও চাইলে একটা কোর্স করতে পারেন ক্রিকেটের। আপনার যে সাংবাদিকতা আপনি করছেন, আপনি যদি একটা ফাউন্ডেশন কোর্স করে নেন, তাহলে পরে আপনি সেটাকে আরও ভালো খেলার বিশ্লেষণটা করতে পারবেন। একজন বাবা বা মা যার ছেলে হয়তো বা বাচ্চা প্র্যাকটিস করছে ক্রিকেট, উনি হয়তো আরও বেটার ওয়েতে তার বাচ্চাকে নার্চার করতে পারবেন। সো আমার জায়গাটা, ইনক্লুশনের জায়গাটা আসলে এই কারণে যে ক্রিকেট ফর এভরিওয়ান, ক্রিকেট বিকামিং আ পার্ট অফ আ লাইফস্টাইল, ব্যাপারটা আসলে সেই জায়গাটাতেই। থ্যাংক ইউ সো মাচ।